গতকাল দুটি বিষয়ের উপরে রাজ্যের জনগণের দৃষ্টি আরোপ করাতে চাইছি। দেশের সর্বোচ্চ কোর্ট ইলেকট্রাল বন্ড নিয়ে যে রায় দিয়েছিল 6 মার্চের মধ্যে যারা ইলেকট্রাল বন্ড বাই করেছে তাদের নামের তালিকা SBI ব্যাংকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং এই তালিকা প্রকাশিত হবে। নির্ধারিত দিনের আগে 4 মার্চ SBI পুনরায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করে প্রায় 4 মাসাধিক 30 জুন সময় চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল তাদের আবেদন নাকচ করে দিয়ে 48 ঘন্টার মধ্যে ইলেকট্রাল বন্ড ক্রয়কারীদের নামের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেছে। একটা কথা আমার মনে পড়ে, 2014 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে मैं नहीं खाऊंगा, मैं खाने भी नहीं, मैं नहीं खाऊंगा, मैं खाने भी नहीं। যেখানে বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে খুব স্বল্প সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই ইলেকট্রন বন্ডের নামের তালিকা বের করে জমা দেওয়া যায়, সেখানে চার মাস কেন সময় চাওয়া? SBI কর্তৃপক্ষ এই ভূমিকায় কেন অবতীর্ণ হল? কাদের বাঁচাতে চাইছে? এই নামের তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত আছে, নাম প্রকাশ হলে সমান বিপদ তাদের, কারা বন্ড ক্রয় করে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করেছেন, কাদেরকে নানাভাবে ক্ষমতা প্রয়োগ করে বন্ড ক্রয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেওয়া হয়েছে। এই লিস্ট প্রকাশিত হবে আগামী 15 মার্চ। আমরা মনে করছি যে এটা দেশের মধ্যে একটা অন্যতম বড় আর্থিক ক্যালেন্ডার, ইলেকট্রাল বন্ড স্ক্যাম। এটার নাম প্রকাশ হলে দেশের মানুষ জেনে যাবে যে কারা কোন রাজনৈতিক দলকে কি পরিমাণ অর্থ প্রদান করে নানাভাবে, অন্যায়ভাবে, অনৈতিকভাবে আর্থিক লাভালাভ হয়েছে বা নানাভাবে অর্থনৈতিক যে স্বেচ্ছাচারিতা
অর্থ বিনিয়োগ করা হয়েছে, অর্থ লুণ্ঠন করা হয়েছে। এই আর্থিক স্ক্যামের বিরুদ্ধে আমরা দেশবাসী জানতে চাই এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কেন এসবিআই 4 মাস সময় চেয়েছে, কেন এসবিআই কাদের বাঁচাতে এখানে কালক্ষেপ করার চেষ্টা করছে। কারণ আসন্ন লোকসভা নির্বাচন প্রায় মে মাসের মধ্যে যদি সম্পন্ন হয়ে যায়, জুন মাসে এই তালিকা প্রকাশের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলে তাদের সুযোগ বা সুবিধা তারা পেতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে এসবিআই ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয়। এই বিষয়ে যখন সারা দেশব্যাপী সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি কথা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের দিকে আঙুলে তুলে দেশব্যাপী একটা জনমত তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে। দেখা গেল কালকের দিনে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করা হয়েছে। কার লাগু করে সারা দেশব্যাপী আজ থেকে প্রায় 4 বছরের যে বিল পার্লামেন্টে পাস করার সুবাদে লাগু করার ক্ষেত্রে দেশব্যাপী একটা আন্দোলন, গণ আন্দোলন তৈরি হয়েছিল। যারা এই আইন চালু করার ক্ষেত্রে নিজেদের সরিয়ে ফেলেছিল, পিছিয়ে দিয়েছিল, এই নির্বাচনের প্রাক্কালে আবার এই আইন লাগু করে সংবিধানের অবমাননা করে। কারণ ভারতীয় সংবিধান কখনো ধর্মভিত্তিক এই ধরনের কোন নাগরিকত্ব এটা করে। ভারতবর্ষের প্রতিবেশী 3টি রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেই সমস্ত দেশে যারা সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের, তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার কথা বলে যে আইন পাস করানো হয়েছে, দেখা গেছে ভারতবর্ষে 51 এবং 71-এর পরবর্তী সময়ে এই রাজ্যে মাইগ্রেটেড হয়ে বা ইনফ্লাক্স হয়ে একটা বিরাট জনসংখ্যা দেখা গেছে যে এই উপজাতি জনগোষ্ঠীদের ছাপিয়ে দিচ্ছে। এবং যখন এই নাগরিকত্ব আইন সংশোধনের নামে এখানে যখন এটা গৃহীত হচ্ছিল, আমাদের রাজ্যেও একটা বিরাট অংশের জনজাতি গোষ্ঠীর মানুষ আন্দোলনের সামিল হয়েছে। এবং যারা নেতৃত্ব দিয়েছে তারা সেদিন এই আইনটাকে অপোজ করেছিল। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা প্রতিবাদ করেছিলেন, প্রতিযোগিতা নেমেছেন। আমরা নিশ্চয়ই জানতে চাই যারা সেদিন প্রতিবাদ করেছিলেন আজকে তারা এই আইন সম্পর্কে তাদের বিরোধী। এই রাজ্যে যে জনভিত্তি, এই ভিত্তিকে যদি দুর্বল করে তাহলে তারা পুনরায় আন্দোলনে নামবেন। কারণ তারা আজকে শাসক দলের সঙ্গে জুড়ে গেছে। অনেকে আন্দোলনকারী দল ছেড়ে শাসক দলের নাম লিখিয়েছে। আমরা তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাই। এই রাজ্যে উপজাতি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা, উপজাতি জনগোষ্ঠীর তাদের ভারসাম্য রক্ষা, এই আইন কোনোভাবে এটা মেনে নেওয়া যায়।
ভারতবর্ষের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে নির্বাচনী বৈতরণী পার করতে ইলেকট্রাল বন্ডের স্ক্যাম থেকে নিজেদেরকে বাঁচাতে একটা নতুন ভাবে আবার সারা ভারতবর্ষ ব্যাপী যেন একটা অস্থিরতা তৈরি করা যায় এবং এই অস্থিরতার মাধ্যমে নির্বাচনে নিজেদের আখের পৌঁছানো যায় এই লক্ষ্যে এই সিএ লাগু করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে সোচ্চার হব এবং ত্রিপুরা রাজ্যেও আমরা এই বিষয়গুলি নিয়ে আগামী দিন জনগণের কাছে যাব। জনগণের সমর্থন নিয়ে আমরা বর্তমান শাসক হলে তাদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আমরা আমার একটা সংশয় প্রশ্ন, অলরেডি আপনারা পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা করেছেন, আপনি নিজেই প্রার্থী। এক্ষেত্রে পূর্ব আসনে আবার তো ইন্ডিয়া জোটের হওয়ায় কার প্রার্থী বলে কে দাঁড়ানো? দেখুন, এটা আমাদের সর্বভারতীয় স্তরে একটা অ্যালায়েন্স কমিটি গঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা মুকুল বাসনিকজি। উনি ইন্ডিয়া জোটের সমস্ত জোট সঙ্গীদের সঙ্গে কংগ্রেস দলের তরফে বিভিন্ন রাজ্যে রাজ্যে সেখানে জোটের ধরন কী হবে এবং জোটের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের যে প্রস্তুতি, এই প্রস্তুতি সম্পন্ন করে চলেছে। আমাদের কংগ্রেস ইলেকশন কমিটি, সেন্ট্রাল ইলেকশন কমিটি পশ্চিম আসনে প্রার্থী বাছাই করে প্রতিনিধি নির্বাচন করেছে। পশ্চিম আসনে আমাকে মনোনীত করে প্রার্থী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট ত্রিপুরা রাজ্যের লড়াইয়ে অবতীর্ণ হবে এবং এই ইন্ডিয়া জোটের শরিক হিসাবে বামপন্থীদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে তাদের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের বামপন্থের প্রার্থীরা লড়াই করবেন। আমি অনুরোধ করব আমাদের রাজ্যে বামফ্রন্টের যারা কর্মকর্তা, যাদের সঙ্গে আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং আমাদের যে মতামত তাদের কাছে আমরা রেখেছি এবং তারাও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে সেই বিষয়গুলি নিয়ে গেছেন যতদূর আমার জানা। আমি অনুরোধ করব পূর্ব ত্রিপুরা আসনে অবিলম্বে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে বামফ্রন্ট তার প্রার্থী ঘোষণা করে জোটবদ্ধভাবে নির্বাচনকে শক্তিশালী করে লড়াইয়ে করার জন্য এবং আগামী দিন এই রাজ্য থেকে দুটি আসনে আমরা নির্বাচনে জয়লাভ করে ইন্ডিয়া জোটকে দেশের শাসনভার তুলে দেওয়ার জন্য, ক্ষমতাসীন করার জন্য আমাদের সংঘবদ্ধ যে লড়াইয়ের প্রস্তুতি, এই প্রস্তুতি গ্রহণ। আমি আশাবাদী পূর্ব ত্রিপুরা আসনে অল্প দিনের মধ্যেই প্রার্থী যখন ঘোষণা হবে এবং আমরা সংঘবদ্ধভাবে এই জোট ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে আমরা লড়াই হবে। আপনি সম্পর্কে জানেন যেটাটুকু যে আন্দোলন করছিল মোথা, এখন তো তাদের একটা মিলিজুলি হয়ে গিয়েছে।